বাংলা থেকে ইংলিশে ডায়লগ প্র্যাকটিস শিখবো, যে কিভাবে আমরা প্র্যাকটিক্যাল জায়গাটায় কথা বলি। যেমন আমি এবং আমার এক বন্ধু, আমাদের রাস্তায় দেখা হয়েছে। তো আমি হচ্ছে বাঙালি আর সে হচ্ছে ইংরেজিতে কথা বলবে। তো এখন দুইজনের দুই রকম ভাষা হলে তো বোঝা যাবে না। এই জায়গাটায় কি করতে হবে, দুইজনকে একই জায়গায় একই ভাষা ব্যবহার করতে হবে। তো সেই জায়গাটা কেমন, মানে বাংলা দেওয়া আছে, আমরা ইংরেজি করবো, এবং এখানে এখানে ইংরেজিও দেওয়া আছে, বাংলা করব। তো আমরা প্রথমে বাংলাটা একটু পড়ি। রাজু এবং মিনা দুই বন্ধুর ভিতরে কথাটা হচ্ছে। রাজু বলছে, হ্যালো মিনা, তুমি কেমন আছো? মিনা বলছে, আমি ভালো আছি, তোমার খবর কি? দেখেন, দুইজনের দুইটা কথা অলরেডি বলেছে। রাজু বলছে, হ্যালো মিনা, তুমি কেমন আছো? তো এটা কি হয়? হ্যালো মিনা, হাউ আর ইউ? হ্যালো মিনা, হাউ আর ইউ? মিনা, তুমি কেমন আছো? মিনা বলছে, আমি ভালো আছি, তোমার খবর কি? মিনা কি বলছে? আমি ভালো আছি, আম ফাইন। তোমার খবর কি, এইটুকের ইংলিশ কি হয়? তোমার খবর কি? হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি? রাজু বলছে, আমি তেমন ভালো না। এইটার ট্রান্সলেশন কি হয়? আমি তেমন ভালো না, আম নট সো গুড, আম নট সো ওয়েল। আমার এক প্রতিবেশী গতরাতে সাভারের কাছে এক করুণ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই যে বাক্যটা, প্রথমেই কিন্তু আমাদেরকে টেন্স আইডেন্টিফাই করা লাগবে, যে এই বাক্যটা কোন প্রকার টেন্সের ভিতরে পড়ে। আমার এক প্রতিবেশী, এটার ইংলিশ হবে অন অফ মাই নেইবার্স। অন অফ মাই নেইবার্স, আমার এক প্রতিবেশী গত রাতে, লাস্ট নাইট, সাভারের কাছে করুণ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাহলে নিয়ার সাভার, নিয়ার অ্যাট সাভার, হি ডাইড ইন অ্যান রোড অ্যাক্সিডেন্ট, ভেরি ব্যাডলি রোড অ্যাক্সিডেন্ট, অর্থাৎ করুণ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। গেছে বলতে কি, এই যে গত কথাটা উল্লেখ আছে না, গত রাতে। একটা বিষয় আমরা মনে রাখবো, কোনো বাক্যে যদি গত কথাটা উল্লেখ থাকে, গত চিহ্নের উল্লেখ থাকে, তাহলে সেই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। যদি আমি বলি, বাবা গত রাতে বাড়ি এসেছে, বাবা গত রাতে বাড়ি আসিয়াছেন, এই কথাটা কিন্তু এক প্রকারে ভুল। কারণ এখানে গত চিহ্নের উল্লেখ থাকলে আমরা একটু মনে রাখবো, যেমন গত রাতে বাড়ি এসেছে, এই কথাটা হয় না। বলতে হবে, বাবা গত রাতে বাড়ি এসেছিল, বাবা গত রাতে বাড়ি এসেছিল। মাই ফাদার, আমরা অনেকে এইভাবে করি, মাই ফাদার হ্যাজ কাম হোম লাস্ট নাইট, গত রাতে। কিন্তু না, এটা বলতে হবে, মাই ফাদার কেম হোম, মাই ফাদার কেম হোম লাস্ট নাইট, বাবা গত রাতে বাড়ি এসেছিলেন। যাই হোক, মিনা বলছে, সত্যি খুব দুঃখের বিষয় যে দুঃখজনক সড়ক দুর্ঘটনার খবর ছাড়া তুমি একদিনও পাবে না। আসলে এই বিষয়টা কিন্তু খুবই এখন সত্যে পরিণত হয়েছে। বাংলাদেশে প্রতিদিন এত এত পরিমাণ সড়ক দুর্ঘটনা হয়, যেটা আপনি শুনলে চমকে উঠবেন। ফরেন, আপনারা যেসব দেশে আছেন, উন্নত দেশে, এখানে সড়ক দুর্ঘটনার হার খুবই কম, মানে 1% বা 0%। কিন্তু বাংলাদেশে বিভিন্ন কারণে প্রতিদিন, এই যে বলছে যে সত্যি খুব দুঃখের বিষয় যে দুঃখজনক সড়ক দুর্ঘটনার খবর ছাড়া তুমি একদিনও পাবে না। তাহলে এইটার ইংলিশ কি হবে? দেখেন, আমি এটা একবার একটু পড়ে শোনাই, তাহলে আপনার জন্য ইংলিশটা সহজ হবে। এর পরবর্তীতে এখানে নিচে আরো একটা প্যাসেজ দেওয়া আছে, এইটা আমাদেরকে পড়তে হবে। তার আগে এইটা একটু দেখেন। নেইবার্স মানে প্রতিবেশী, ট্রাজিক, এটা আমরা অনেক সময় কঠিন শব্দগুলো জানলে করতে খুব সহজ হয়। ট্রাজিক মানে হচ্ছে করুণ। কমন ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে কি আমরা জানি? ইনসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে ঘটনা, আর এক্সিডেন্ট শব্দের অর্থ হচ্ছে দুর্ঘটনা। কমন ইনসিডেন্ট সাধারণ ঘটনা, কনসার্ন অর্থ হচ্ছে উদ্বেগ, পলিসি মেকার মানে নীতি নির্ধারক, অ্যাবসুলুটলি সঠিক, ফ্রিকোয়েন্ট বারংবার। দেখবেন এই লোডশেডিং প্যারাগ্রাফে এটা এই শব্দটা থাকে, যে বিদ্যুতের বারবার আসা এবং যাওয়া, ফ্রিকোয়েন্ট বারংবার। রেসপন্সিবল দায়ী, আর রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায় দায়িত্ব। রেসপন্সিবল শব্দের অর্থ হচ্ছে দায়ী, আর রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব। রেকলেস, রেকলেস শব্দের অর্থ হচ্ছে বেপরোয়া।
রেকলেস শব্দের অর্থ কি হবে? বেপরোয়া। ল্যাক মানে অভাব, ইগনোরেন্স অজ্ঞতা। এটা আমি দিয়ে দিচ্ছি, এটা একটু পড়ে নিবেন, এখান থেকে অনেক অজানা শব্দ জানা যাবে। ওভারটেকিং টেন্ডেন্সি, অর্থাৎ ওভারটেক করার যে প্রবণতা। ভায়োলেটিং, এই যে দেখেন, ভায়োলেটিং মানে হচ্ছে অমান্য করা। নতুন শব্দ যত বেশি জানা হবে, কথা বলা তত বেশি সহজ হবে। সিগন্যাল মানে সংকেত। কন্ট্রিবিউট অবদান। আর যদি বলা হয় কন্ট্রিবিউশন, এটা হবে হচ্ছে কন্ট্রিবিউট, এটা মূলত ভার্ব। কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখা, আর কন্ট্রিবিউশন সেটা হবে হচ্ছে অবদান। তারপর বলছে কন্ডিশনস, অবস্থা, এটা আমরা জানি। ন্যারো মানে সংকীর্ণ। বলা হয় না রোডটা খুব ন্যারো, ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ। ব্রোকেন মানে হচ্ছে ভাঙা। আনমেল্টেড মানে অবরুদ্ধ। তারপর বলছে ইমিডিয়েট, জরুরি, এটা আমরা সবাই জানি, ইমিডিয়েট অর্থ হচ্ছে জরুরি। রিডিউস শব্দের অর্থ হচ্ছে কমানো বা হ্রাস করা। স্ট্রিক্ট লস, কঠোর আইন। ইন্ট্রোডিউসড, সূচনা করা। ইল্লিটারেট, নিরক্ষর। কেয়ারলেস, দায়িত্ব জ্ঞানহীন। কি বলছে? আইডেন্টিফাইড, চিহ্নিত করা। তারপর বলছে হচ্ছে ক্যান্সেলড, বাতিল করা, বিসাইড। যাই হোক, এগুলো আমরা একটু দেখার পর এবার আমরা একটু ইংলিশটা দেখে আসি, এরপর আপনি একটু পড়বেন এটা। রাজু বলছে, হ্যালো মিনা, হাউ আর ইউ? মিনা, আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? এই যে হোয়াট অ্যাবাউট ইউ, এটার অর্থ হচ্ছে তোমার কি খবর, অথবা এটাকে আমি দেখাবো যে ইনফরমালি বলা যায় হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ। রাজু বলছে, আই এম নট সো গুড, আমি বেশি ভালো নেই। One of my neighbors died last night at the tragic road accident. At the tragic, tragic মানে হচ্ছে করুণ। At the tragic road accident near সাভার। অর্থাৎ আমার এক বন্ধু, আমার এক প্রতিবেশী গত রাতে সাভারের কাছে করুণ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। মিনা বলছে, রিয়েলি? ইট ইজ ভেরি স্যাড দ্যাট দেয়ার ইজ নট এ সিঙ্গেল ডে ইউ উইল ফাইন্ড উইদাউট দ্য নিউজ অফ ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট। এমন কোনো তুমি একটা সাধারণ দিন পাবে না যেখানে সড়ক দুর্ঘটনা হয় না। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। কোথায় বলছে? ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তারপর বলছে, রাজু বলছে, ইয়েস রাইট, ইউ রাইট, ইউ আর রাইট, তুমি সঠিক বলেছো। টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে কি, নাওএডেজ ইট হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট। এই যে দেখেন, ইনসিডেন্ট মানে ঘটনা। আমি যেভাবে এই যে সেন্টেন্স ভেঙে ভেঙে অ্যানালাইসিস করে দিচ্ছি, বড় বড় বাক্যে কথা বলতে গেলে বা কারোর সাথে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে এই জায়গাটা আগে শিখতে হবে। ছোট ছোট বাক্য করা শিখতে হবে, বাক্যগুলো ভাঙা শিখতে হবে। এটা যদি পারা যায় তাহলে কিন্তু কথা বলার জন্য খুব সহজ। আমাদের আমাদের দরকার হচ্ছে ফ্লুয়েন্সি। খুব ভালোভাবে যেন আমরা কথা বলতে পারি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখে। যারা দেখবেন জাপানে যায়, জাপানি ভাষা শিখতে হয়। যারা হচ্ছে কোরিয়ায় যায়, কোরিয়ান ভাষা শিখতে হয়। তো আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও খুব সহজ যদি আমরা এইভাবে অ্যানালাইসিস করে শিখি। কি বলছে? নাও এ ডেজ ইট হ্যাজ বিকাম আ কমন ইনসিডেন্ট ইন আওয়ার কান্ট্রি। কথাটা কে বলছে? রাজু। বর্তমান আমাদের দেশে এই ঘটনাটা, সড়ক দুর্ঘটনার একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। মিনা বলছে, ইয়েস, ইট ইজ রিয়েলি আ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন নাওএডেজ, বাট আওয়ার পলিসি মেকার সিম ইনডিফারেন্ট টু দ্য ফ্যাক্ট। কি বলছে? হ্যাঁ, ইট ইজ রিয়েলি এ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন, এটা সত্যিই একটা উদ্বেগের বিষয়। কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ, একটু মনে রাখবো আমরা এটা। নাওএডেজ, বর্তমানে। আওয়ার পলিসি মেকার সিম ডিফারেন্ট টু দ্য ফ্যাক্ট, আমাদের যারা নীতি নির্ধারক তারা এই ব্যাপারে ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। মনে রাখবো এই শব্দটা, তারা খুব উদাসীন এই ব্যাপারে। রাজু বলছে, দ্যাট ইজ অ্যাবসোলুটলি ট্রু, এটা সত্যিই সঠিক, খুব দারুণ কথা বলেছো। বাট ক্যান ইউ টেল মি দ্য কজেস অফ ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি? কি বলছে? বাট ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, দ্য কজেস অফ ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে এই যে এত পরিমাণে সড়ক দুর্ঘটনা হচ্ছে এর কারণটা কি বলতে পারো? মিনা বলছে, দেয়ার আর মেনি কজেস রেসপন্সিবল ফর দিস। কি বলছে? দেয়ার আর মেনি কজেস রেসপন্সিবল ফর দিস, এই যে সড়ক দুর্ঘটনা এর জন্য অনেক কারণ দায়ী। তার ভিতরে একটা কি বলছে? রেকলেস ড্রাইভিং। রেকলেস ড্রাইভিং এর অর্থ হচ্ছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো।
রেকলেস ড্রাইভিং, রেকলেস মানে হচ্ছে বেপরোয়া। ল্যাক অফ ট্রাফিক পিপল, সরি, ল্যাক অফ ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশের অভাব। ইগনোরেন্স অফ ড্রাইভার্স, ইগনোরেন্স অফ ড্রাইভার্স মানে কি? ড্রাইভারদের অজ্ঞতা। ইগনোরেন্স শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা। এই শব্দগুলা একটু লিখলে ভালো হয়, একটু লিখতে হবে এবং মুখস্থ করতে হবে। ওভারটেকিং টেন্ডেন্সি, ভায়োলেটিং ট্রাফিক সিগন্যালস আর রুলস এটসেট্রা। ওভারটেকিং টেন্ডেন্সি, এই একজন আরেকজনকে পাশ কাটিয়ে দ্রুত উঠে যাবে। ভায়োলেটিং ট্রাফিক সিগন্যালস, ভায়োলেটিং মানে হচ্ছে অমান্য করা, ট্রাফিক সিগন্যাল গুলো অমান্য করা, অ্যান্ড রুলস এটসেট্রা, এবং এই নিয়ম অমান্য করা। কন্ট্রিবিউট গ্রেটলি টু দ্য ফ্রিকোয়েন্ট রোড সেডিং, রোড অ্যাক্সিডেন্ট, কন্ট্রিবিউট গ্রেটলি টু দ্য ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, অর্থাৎ এই বারংবার যে সড়ক দুর্ঘটনা, এইটার জন্য এই যে কথাগুলো বলা হলো এগুলো খুব ভাবে দায়ী। গ্রেট, কন্ট্রিবিউট গ্রেটলি খুব দারুণভাবে অবদান রাখে, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, টু দ্য ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, বারংবার সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে এইগুলো। বাংলাদেশের ড্রাইভাররা আসলে দেখেন, আমেরিকা বা কানাডাতে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে পরীক্ষা দিতে হয়, পাশ করতে হয়। আর বাংলাদেশের নিয়মটা এমনই অদ্ভুত, ড্রাইভিং পেতে গেলে কিছু টাকা ঘুষ দিলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, আর কিচ্ছু করা লাগে না। আর আমাদের দেশের আরেকটা সমস্যা হচ্ছে কি, এখানে যারা ড্রাইভিং লাইসেন্স দেয় বা যারা রাস্তা তৈরির সঙ্গে নিযুক্ত, বা ড্রাইভারদের কথা যদি বলি, রাস্তায় উঠলে এরা এক একজন নিজেকে রাজা মনে করে। অর্থাৎ গাড়ি ওভারটেক করা হোক, গতি দিয়ে চালানো হোক, কিন্তু ফরেন কান্ট্রিতে, উন্নত দেশে, সেখানে রাস্তায় কিন্তু ওই গতি নির্ণয়ের জন্য ক্যামেরা বসানো থাকে। যদি লেখা থাকে এখানে গতিসীমা সর্বোচ্চ 50, 50-এর বেশি কেউ যদি গতিতে গাড়ি চালায়, অটোমেটিকলি তার নামে কিন্তু মামলা হয়ে যায়। বাসায় পুলিশ এসে বা ফোনে কিন্তু এসএমএস চলে আসে যে আপনি এত বেশি গতিতে গাড়ি চালিয়েছেন, আপনার নামে মামলা হয়ে গেল। আর আমাদের দেশে হচ্ছে যে যত গতি দিয়ে চালিয়ে পারে, এর কারণেই কিন্তু, এবং সড়ক দুর্ঘটনা খুব একটা মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে। নেক্সট বলছে রাজু, ইউ আর অ্যাবসোলুটলি রাইট, তুমি সঠিক বলেছো। দ্য কন্ডিশন অফ রোডস আর অলসো নট গুড, মেনি পয়েন্টস, অনেক জায়গায় সড়কের খুব বেহাল দশা, সড়কের অবস্থা মোটেই ভালো না। দেয়ার আর ন্যারো, খুব সংকীর্ণ। ব্রোকেন মানে হচ্ছে ভাঙা, ব্রোকেন শব্দের অর্থ কি হবে? ভাঙা। অ্যান্ড আনমেল্টেড রোডস, খুব জরাজীর্ণ সড়ক। দেয়ার আর অলসো কন্ট্রিবিউট টু মেনি রোড অ্যাক্সিডেন্টস, এগুলো সড়ক দুর্ঘটনার জন্য বহুলাংশে দায়ী। মিনা বলছে রাইট, হাউএভার ইমিডিয়েট স্টেপস শুড বি টেকেন টু রিডিউস রোড অ্যাক্সিডেন্টস, এই মুহূর্তে জরুরিভাবে কিছু পদক্ষেপ নেওয়া দরকার এই সড়ক দুর্ঘটনা রোধ কল্পে। হোয়াট ডু ইউ থিঙ্ক, মিনা আরো বলছে, রাজুকে প্রশ্ন করছে যে রাজু তুমি কি মনে করো? রাজু বলছে ইয়েস, অফকোর্স, হ্যাঁ আমি মনে করি। স্ট্রিক্ট লস, এই দেখেন সড়ক আইন, রাস্তার যে আইন, শুড বি ইন্ট্রোডিউসড উইথ দা উইথ দিস রিগার্ড, যারা ড্রাইভার আছে তাদেরকে এটা পরিচিতি বা তাদেরকে এটা খুব ভালোভাবে জানাতে হবে। illiterate and careless drivers should be identified and their driving license should be cancelled। খুব দারুণ একটা কথা বলেছে এতক্ষণ পরে। কি বলছে এখানে? illiterate and careless, অশিক্ষিত বা মূর্খ, এবং যারা কেয়ারলেস, উদাসীন, ড্রাইভার শুড বি আইডেন্টিফাইড, শুড বি আইডেন্টিফাইড, তাদের লক্ষ্য করে তাদের খুঁজে বের করা উচিত। অ্যান্ড দেয়ার ড্রাইভিং লাইসেন্স শুড বি ক্যান্সেলড, এবং তাদের ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল, বাতিল করা উচিত। শুড বি ক্যান্সেলড, বাতিল করা উচিত। মিনা বলছে সার্টেইনলি, সত্যিই কি তাই উচিত হবে? বিসাইডস, তাছাড়া ড্রাইভার শুড বি গিভেন প্রপার ট্রেনিং, বাকি যে ড্রাইভার গুলো আছে এগুলো লাইসেন্স বাতিল করার পরে শুড বি প্রপার ট্রেনিং, তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া উচিত। রোড অ্যান্ড রোডস অ্যান্ড হাইওয়েস ডিপার্টমেন্ট শুড বি মোর কশাস ইন দিস রিগার্ড, অর্থাৎ সড়কগুলো বড় করতে হবে, এবং আরো উচিত কি হবে, যারা সড়কে চলাচল করে পথচারী এবং ড্রাইভার, কশাস, তাদেরকে সতর্ক করতে হবে ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে। রাজু বলছে অ্যাবসোলুটলি,
People should also be made aware of traffic rules and signals. In this way, we can minimize road accident. লোকজনদেরকে আমরা যদি সচেতন করি, আমরা সড়ক দুর্ঘটনা কমাতে পারবো। মিনা বলছে, ইউ আর রাইট, উই অল হ্যাভ টু কাম ফরওয়ার্ড টু রেইজ পাবলিক অ্যাওয়ারনেস ইন দিস রিগার্ড। এই ক্ষেত্রে আমাদেরকে জনগণদেরকে সচেতন করতে হবে। রাজু বলছে, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাচ এ নাইস ডিসকাশন। এত সুন্দর একটা আলোচনা করার জন্য ধন্যবাদ। মিনা, ইউ আর মোস্ট ওয়েলকাম, সি ইউ এগেইন। মিনা বলছে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার সঙ্গে আবার পুনরায় দেখা হবে। এখন এই যে একটা ডায়লগ আমরা পড়লাম, এইখান থেকে কিন্তু আমরা একটা প্রেজেন্টেশন, একটা কনভারসেশন একটা রেডি করতে পারি, সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। প্লিজ সে সামথিং অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট। বাংলাদেশে যে পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা নিয়ে ইউ ক্যান সে সামথিং নাও। এই শব্দগুলো ব্যবহার করতে হবে। আমি যে কথাগুলো এখানে, যে ওয়ার্ডগুলো এনেছি, ঠিক এইগুলাই এখানে থাকবে। রেকলেস, ওভারটেকিং টেন্ডেন্সি, ভায়োলেটিং ট্রাফিক সিগন্যালস, তারপর বলছে কনসার্ন, তারপর বলছে যে ইনডিফারেন্ট টু দেয়ার ড্রাইভিং, ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট, ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট, করুণ সড়ক দুর্ঘটনা। ক্যান ইউ টেল মি অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্টস অফ বাংলাদেশ? প্লিজ সে সামথিং ইন দিস রিগার্ড। রোড অ্যাক্সিডেন্ট, ক্যান ইউ টেল মি এট দিস মোমেন্ট? ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু আমি চাচ্ছিলাম যে আপনি একটা প্রেজেন্টেশন দিলে ভালো হতো, যে আপনি একটা সড়ক দুর্ঘটনা নিজেদের, আচ্ছা তাহলে বাংলা থেকেই করি আমরা। হ্যাঁ, এই যে এখান থেকে জাস্ট ওয়েট, একটু বড় করে দেই এটা। হুম, 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 তারপর হুম, তাতে সব দুর্ঘটনায় মারা গেছে। হুম, আমার তো one of my neighbor হুম, মারা গেছে, one of my neighbor died ডায়েট, last night, last night near Shabha. ঠিক ঠিক আছে, নিয়ার সাভার। এখানে ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট বলতে হবে, যে করুণ সড়ক দুর্ঘটনা। ট্রাজিক মানে হচ্ছে করুণ। হুম, 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 রোড অ্যাক্সিডেন্ট। এবার ঠিক আছে। মিনা বলছে, সত্যি খুব দুঃখের বিষয়, রিয়েলি But ম্যাটার। you cannot find any news without road accident. You cannot find any news without road accident. তুমি একটা দিনও পাবে না উইদাউট অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা ছাড়া। রাজু বলছে, তুমি ঠিক বলেছো, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। এটি আমাদের দেশে স্বাস্থ্য দাঁড়িয়েছে। হুম, হুম, To speak the truth, হুম, এটি আমাদের দেশে একটি খারাপ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হুম। তোমার ভাব কোনটা? হ্যাঁ, ঠিক ঠিক, এই এই যে এখান থেকে আমাদেরকে ভার্ব শিখতে হবে। এইভাবে কিন্তু আমাদেরকে বড় বড় বাক্য আমরা অ্যানালাইসিস করবো এখন থেকে। সত্য কথা বলতে, আজকাল এটি আমাদের দেশে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই যে দাঁড়িয়েছে, সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, হওয়া, এই হওয়াটা হচ্ছে মূলত ভার্ব। হুম, ইট হ্যাজ বিকাম, ইট হ্যাজ বিকাম আ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। হ্যাঁ, ইয়েস, কমন ইনসিডেন্ট অথবা কমন অ্যাফেয়ার বা ইনসিডেন্ট ইন আওয়ার কান্ট্রি। মিনা বলছে, হ্যাঁ এটি আজকাল সত্যি উদ্বেগের বিষয়। মিনা বলছে কি, হ্যাঁ এটি আজকাল সত্যি উদ্বেগের বিষয়। তাহলে কি হবে? হুম, হুম, ব্যাপারে উদাসীন বলে মনে হয়। হুম, I think our policy makers indifferent in this matter. ম্যাটার। একদম
একদম সত্য, দ্যাটস ট্রু। তবে তুমি কি আমাকে সারা দেশে ঘন ঘন ঝড় বৃষ্টির দুর্ঘটনার কারণ বলতে পারবা? ইটস ট্রু, তবে কি? দেন ক্যান ইউ টেল মি? The frequency, what is the causes of frequent road accident in our country? আমাদের দেশে সড়ক দুর্ঘটনার কারণ কি তুমি কি বলতে পারবা? ক্যান ইউ টেল মি? বলছে যে হুম হুম কজেস হুম অফ ট্রাফিক রোড অ্যাক্সিডেন্ট ইন আওয়ার কান্ট্রি? কান্ট্রি, এবার ঠিক আছে। মিনা বলছে এর জন্য দায়ী অনেক কারণ রয়েছে। দেয়ার আর মেনি রুলস আর কজেস, দেয়ার আর মেনি রুলস আর কজেস বিহাইন্ড ইজ, এর জন্য দায়ী বা রেসপন্সিবল ফর দিস। দেয়ার আর মেনি কজেস, দেয়ার আর মেনি ইনসিডেন্টস আর রেসপন্সিবল ফর দিস, অনেক কারণ এটার জন্য দায়ী। বেপরোয়া গাড়ি চালানো, রেকলেস ড্রাইভিং, একটা কারণের কথা বলছে, বেপরোয়া গাড়ি চালানো কি হবে? রেকলেস ড্রাইভিং। ট্রাফিক পুলিশের অভাব, তাহলে অভাব ইংরেজি কি? হুম অন টপ ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশের অভাব। চালকদের অজ্ঞতা, এটির ইংলিশ কি হবে? চালকদের অজ্ঞতা। হুম হুম তাহলে হচ্ছে ওভারটেকিং টেন্ডেন্সি, ওভারটেকিং টেন্ডেন্সি। ট্রাফিক সিগন্যাল এবং বিধি লঙ্ঘন ইত্যাদি, ট্রাফিক সিগন্যাল এবং বিধি লঙ্ঘন ইত্যাদি। তাহলে কি হবে? ট্রাফিক সিগন্যাল এবং বিধি লঙ্ঘন, ট্রাফিক সিগন্যাল অ্যান্ড দা ব্রেকিং অফ ট্রাফিক রুলস ঘন ঘন সড়ক দুর্ঘটনায় অবদান রাখে। ইট কন্ট্রিবিউটস ফর দ্য ট্রাফিক, ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট। কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখা। ইট কন্ট্রিবিউটস ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট। রাজু বলছে তুমি একদম ঠিক বলেছো। রাজু কি বলছে? তুমি একদম ঠিক বলেছো। ইউ হ্যাভ পারফেক্টলি সেইড, ইউ হ্যাভ পারফেক্টলি সেইড, তুমি একদম ঠিক বলেছো। দেখেন টেন্সটা একটু খেয়াল করি, তুমি একদম ঠিক বলেছো। তাহলে বলেছো, ইয়াসি ইয়াসো থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। টেন্সটা সবসময় একটু ব্রেনে রাখবেন, দেখবেন কথা বলাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে। রাস্তার অবস্থাও অনেক পয়েন্টে ভালো নয়, রাস্তার অবস্থাও অনেক পয়েন্টে ভালো নয়। তাহলে দ্য কন্ডিশন অফ রোডস ইজ নট গুড, ইয়েস। এখানে সরু, সাম হয়ার বা হেয়ার, ন্যারো ভাঙা, ব্রোকেন অ্যান্ড অবরুদ্ধ রাস্তা, ব্লকেড রোড। দেখবেন ঢাকা শহরে অনেক জায়গায় সকালে অফিস টাইমে জ্যাম বেঁধে যায়, বিকেলে অফিস টাইমে জ্যাম বেঁধে যায়। খুলনাতেও, বরিশাল, রাজশাহীতে অনেক শহরে এখন জ্যাম দেখা যায়। এই যে অবরুদ্ধ অবস্থা, এই যে ট্রাফিক, এটাকে বলা হয় কি, যানজট। অর্থাৎ হ্যাঁ, এই যে যে সমস্যাগুলা, ব্লকেজ যেটাকে বলা হচ্ছে, এর কারণে সব থেকে বেশি সময় নষ্ট হয় নগরবাসীর। আপনি 5 মিনিটের রাস্তা যেতে গিয়ে কখনো কখনো 1 ঘন্টা লেগে যায়, কারণ ওই যে আপনার মানে রাস্তাগুলো গাড়ি ঘোড়া আটকে গেছে, যাওয়ার কোনো উপায় নেই। আপনি আপনার কারের ভিতরে, আপনার বাইকের ভিতরে বসে থাকতে হবে, কোনো উপায় নেই। এটাও কিন্তু সড়ক দুর্ঘটনার একটা বড় কারণ। যখনই রাস্তাটা আবার ক্লিয়ার হয়, তখন সবাই এই যে সময় নষ্ট হলে এর জন্য জোরে গাড়ি চালাতে যায়, দ্রুত। যার কারণে কি হয়? এই সড়ক দুর্ঘটনা বেশি হয়। এগুলি বহুল সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ভূমিকা রাখে, এগুলি বহু সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ভূমিকা রাখে। ইট কন্ট্রিবিউটস ফর মেনি রোড অ্যাক্সিডেন্টস। মিনা বলছে ঠিক আছে, তবে সড়ক দুর্ঘটনা কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত। এটুকের ইংলিশ কি হবে? ঠিক আছে, দ্যাটস অল রাইট, দ্যাটস অল রাইট, ঠিক আছে। হুম হুম রোড অ্যাক্সিডেন্ট। হুম আচ্ছা, তুমি কি মনে করো, ডু ইউ থিঙ্ক, হুম 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 Should action হুম to reduce road accident? রোড অ্যাক্সিডেন্ট। তারপর বলছে এক্ষেত্রে কঠোর আইন, অফকোর্স অবশ্যই, রাজু বলছে আমি অবশ্যই তোমার সঙ্গে একমত, এক্ষেত্রে কঠোর আইন চালু করতে হবে। তাহলে কি বলতে হবে? স্ট্রিক্ট লস, স্ট্রিক্ট ল মানে কঠোর আইন, শুড বি ইম্পোজড, স্ট্রিক্ট লস শুড বি ইম্পোজড। এই সেন্টেন্সটা একটু আমরা দেখি। এই যে ইউ আর রাইট, অল উই কাম ফরওয়ার্ড,
strict rules in this recognize your right, forward public awareness. স্ট্রিক্ট রুলস, এই যে স্ট্রিক্ট মানে কঠোর আইন, রুলস শুড বি ইম্পোজড, ইম্পোজড মানে হচ্ছে আরোপ করা, কোনো কিছু চালু করা। স্ট্রিক্ট লস, কঠোর আইন, ল মানে আইন, শুড বি ইন্ট্রোডিউসড ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে কঠোর আইন আমাদেরকে পরিচিত করাতে হবে, জনগণের সাথে চালু করতে হবে। নিরক্ষর এবং অসতর্ক চালকদের শনাক্ত করতে হবে এবং তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে। তাহলে নিরক্ষর এবং অসতর্ক, ইলিটারেট অ্যান্ড কেয়ারলেস, ইলিটারেট অ্যান্ড কেয়ারলেস ড্রাইভার্স শুড বি আইডেন্টিফাইড, শুড বি আইডেন্টিফাইড, তাদের খুঁজে বের করা উচিত, তাদের খুঁজে বের করতে হবে। অ্যান্ড দেয়ার ড্রাইভিং লাইসেন্স শুড বি ক্যান্সেলড, অ্যান্ড দেয়ার ড্রাইভিং লাইসেন্স শুড বি ক্যান্সেলড, এবং তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে। কি করতে হবে? বাতিল করতে হবে। মিনা বলছে সার্টেনলি, বিসাইডস ড্রাইভার শুড গিভেন প্রপার ট্রেনিং অ্যান্ড রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট শুড বি মোর কশাস ইন দিস রিগার্ড। হাইওয়ে এবং যে সড়ক আইন, এগুলো জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর কি বলছে? এইভাবে আমরা সড়ক দুর্ঘটনা হ্রাস করতে পারি, এইভাবে ইংরেজি হচ্ছে দাজ, দাজ উই ক্যান রিডিউস রোড অ্যাক্সিডেন্ট, এভাবে আমরা সড়ক দুর্ঘটনা কমাতে পারি। মিনা ঠিক বলেছো, মিনা রাজুকে বলছে তুমি ঠিক বলেছো, ইউ আর রাইট। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাহলে এইটুকের ইংলিশ কি হয়? ইন দিস রিগার্ড উই অল, উই অল হ্যাভ টু কাম ফরওয়ার্ড, কাম ফরওয়ার্ড মানে সামনে আসা বা এগিয়ে আসা। উই অল হ্যাভ টু কাম ফরওয়ার্ড টু রেইজ পাবলিক অ্যাওয়ারনেস ইন দিস রিগার্ড, টু রেইজ বৃদ্ধি করতে, পাবলিক অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে। রাজু বলছে এক্স্যাক্টলি, তুমি একদমই ঠিক বলেছো, ঠিক তাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাচ এ নাইস ডিসকাশন, এমন সুন্দর একটা আলোচনার জন্য ধন্যবাদ। মিনা বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম, সি ইউ এগেইন। মিনা কি বলছে? ইউ আর মোস্ট ওয়েলকাম, সি ইউ এগেইন। এই ডায়লগটির বাংলা অনুবাদ দিয়েছি, ইংরেজি অনুবাদ দিয়েছি। এখন আমি যদি আপনাকে ছোট করে কিছু ডায়লগের মতো করে একটু জিজ্ঞাসা করি, যেমন আপনার সম্পূর্ণ নাম কি, আমি আপনাকে প্রশ্ন করলাম, হোয়াটস ইউর ফুল নেম, তাহলে কি বলতে হবে? মাই নেম ইজ মারুফা, অথবা পুরা নামটা বলতে হবে। আমি যদি বলি আপনার পদবি কি, পদবি ইংরেজি কি মনে আছে? টাইটেল, কি হবে? টাইটেল। অথবা, অথবা এখানে সার নেম বলা যায়, সার নেম মানে হচ্ছে পদবি। হোয়াট ইজ ইয়োর সার নেম? তো আপনি বলতে পারেন মাই সার নেম ইজ মারুফা ইসলাম, বা আপনার যেটা রয়েছে পদবি, যেটা টাইটেল, সেটা বলতে পারেন। আমি যদি বলি আপনার বয়স কত, এটা ইংলিশে কি হবে? হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, আপনি ইংলিশে কি বলবেন উত্তরে? আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড, আই এম 30 ইয়ার্স ওল্ড, আই এম 35 ইয়ার্স ওল্ড। যেটা আছে সেটা বলতে হবে। তোমার উচ্চতা কত, তখন কি বলতে হবে? তোমার উচ্চতা কত। হুম হাউ টল আর ইউ, হাউ টল আর ইউ। দেখেন প্র্যাকটিক্যাল কথা বলাচ্ছি কিন্তু, হাউ টল আর ইউ, আপনার উচ্চতা কত? তো বলেন আপনার উচ্চতা কত? আই অ্যাম 5 ফিট অ্যান্ড 3 ইঞ্চেস, অর 4 ইঞ্চেস, আমি 5 ফুট 4 ইঞ্চি। তুমি কোথায় পড়াশোনা করো, আপনি কোথায় পড়াশোনা করেন, এটার ইংলিশ কি হবে? হোয়ার, ইয়েস, হোয়ার ডু ইউ স্টাডি। তো বলছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আই স্টাডি রাজশাহী ইউনিভার্সিটি, অথবা ইউনিভার্সিটি অফ রাজশাহী, ইউনিভার্সিটি ইন রাজশাহী। আই স্টাডি ইন ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, এগুলো মনে রাখতে হবে। তারপর বলছে তুমি কোথায় বাস করো, তুমি কোথায় বাস করো, এটা কি হবে? হোয়ার লিভ, তা বলছে যে আমি রাজশাহী বাস করি, আই লিভ ইন রাজশাহী। আমি ঢাকায় বাস করি, আই লিভ ইন ঢাকা। আমি খুলনায় বাস করি, আই লিভ ইন খুলনা। তারপর বলছে তোমার প্রিয় রং কি, এটার ইংলিশ কি হয়? তোমার প্রিয় রং কি? হুম তোমার প্রিয় রং কি? হোয়াটস ইয়োর, হোয়াটস ইয়োর ফেভারিট কালার? তো আমার প্রিয় রং বেগুনি, আমার প্রিয় রং বেগুনি। কালার ইজ ভায়োলেট।
আপনি কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছিলেন? দুইটা প্রশ্ন একসঙ্গে। আপনি কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছিলেন? হুম। হোয়ার অ্যান্ড হোয়েন। হোয়ার অ্যান্ড হোয়েন, এখানে একটা ওয়ার দিতে হবে, ওয়ার, হোয়ার অ্যান্ড হোয়ার, ওয়ার ইউ বর্ন। এই যে ইউ এর পরে অজ বসে না, ওয়ার বসে, যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে, তাই এখানে একটা ওয়ার হবে। হোয়ার অ্যান্ড ওয়ার ইউ বর্ন, তুমি কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছিলেন? তো বলতে হবে আমি 1980 সালে, অথবা আমি 1990 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলাম। I was born in Rajshahi. I was born in Rajshahi in 1990। তারপর বলছে, আপনি কি বিবাহিত? আপনি কি বিবাহিত? কি হবে? আর ইউ ম্যারিড? আর ইউ ম্যারিড? আপনি বলছেন ইয়েস, আই এম ম্যারিড, অথবা নো, আই এম সিঙ্গেল। যার যে মেরিটারিয়াল স্ট্যাটাস সেটা দিতে হবে। তো যদি বলি আহ আপনার প্রিয় বা আপনার কাজ কি, আপনি কি করেন? আপনি কি করেন? আপনি কি চাকরি করেন নাকি অবসর সময়টা, বা আপনি কি কাজ করেন মূলত? তো আপনি কি করেন এটার ইংলিশ হবে হোয়াট ডু ইউ ডু, অথবা হোয়াটস ইউর জব। জব মানে কাজ বা চাকরি। হোয়াটস ইউর জব। তাহলে কি বলতে হবে? আই অ্যাম অ্যান ইংলিশ টিচার অফ এ স্কুল, অথবা আই অ্যাম অ্যান এক্সিকিউটিভ অফিসার অফ এ কম অফ অ্যান অফ এ কর্পোরেট অফিস। তারপর বলতে হবে আই অ্যাম এ ডক্টর, আই সার্ভ টু মাই হসপিটাল। তারপর বলছে যে তোমার প্রিয় শখ কি, হোয়াটস ইওর হবি। হোয়াটস ইওর হবি, তাহলে কি বলতে হবে? মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ ট্রাভেলিং, মাই হবি ইজ সিঙ্গিং আ সং। তোমার প্রিয় ব্যক্তিকে, হু ইজ ইউর ফেভারিট পার্সন, হু ইজ ইউর ফেভারিট পার্সন? তো বলছে আমার প্রিয় ব্যক্তি আমার মা, মাই ফেভারিট পার্সন ইজ মাই মম। তোমার বাবা কি করেন? এটা কি হয় তাহলে? তোমার বাবা কি করেন? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, তোমার বাবা কি করেন? তো বলছে আমার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মাই ফাদার ইজ আ রিটায়ার্ড স্কুল টিচার। মাই ফাদার ইজ আ রিটায়ার্ড স্কুল টিচার। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তোমার মায়ের পেশা কি? এটার ইংলিশ কি হয়? তোমার মায়ের পেশা কি? হুম। তো বলছে হোয়াটস হোয়াটস ইউর মাদার্স অকুপেশন, অথবা প্রফেশন। অকুপেশন বা প্রফেশন। তো বলছে আমার মা একজন গৃহিণী। কি বলে হবে? আমার মা একজন গৃহিণী। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। মাই মাদার ইজ আ হোম মেকার। তোমার পরিবারের সদস্য সংখ্যা কত? এটার ইংলিশ কি হয়? তোমার পরিবারের সদস্য সংখ্যা কত? ক্যান ইউ টেল মি হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স? হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? তো বলতে হবে আমার পরিবারে, এখন আপনার এই কানাডাতে বা আমেরিকায় আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো 2 জন বা 3 জন, বা 4 জন। তাহলে বলতে হবে দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। আমার পরিবারের সদস্য সংখ্যা 3 জন। তারপর বলছে তোমার কতজন ভাই বোন আছে? ভাই বোন ইংরেজি কি? ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অথবা সিবলিংস। হাউ মেনি, তোমার কয়জন ভাই বোন আছে? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? তো কি বলতে হবে? আই হ্যাভ, বা উই আর 3 সিবলিংস, আমরা 3 ভাই বোন। সিবলিংস মানে হচ্ছে ভাই বোন। আর আরেকটা আছে হচ্ছে নিবলিংস। নিবলিংস মানে কি জানেন? নিবলিংস মানে হচ্ছে ভাতিজা বা ভাগনা। সিবলিংস আর আরেকটা হচ্ছে নিবলিংস। এটা একটু মনে রাখতে হবে আমাদের, সিবলিংস এবং নিবলিংস। তো হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? বলছে আই হ্যাভ 5 ব্রাদার্স, আর আই হ্যাভ 3 ব্রাদার্স অ্যান্ড 1 সিস্টার। তারপর বলছে তোমার কি কোনো বাচ্চা আছে? ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন? ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন? বলছে ইয়েস, আই হ্যাভ অন চাইল্ড। আই হ্যাভ অন চাইল্ড। তারপর বলছে যে আপনি আহ সরি, আজকের তারিখ কত? দেখেন এই প্রশ্নটা আমাদের সব সময় দরকার হয়। আপনি তারিখ লিখতে গিয়ে মনে পড়ছেন আজকের তারিখ কত, তো আপনার পাশে একজন রয়েছে কলিগ আপনার, তাকে বলছেন যে আজকের তারিখ কত। এটা ইংলিশে কি বলতে হবে? আজকের তারিখ কত? হোয়াটস টুডেজ ডেট। হোয়াটস টুডেজ ডেট, আজকের তারিখ কত? তো আপনি বলছেন যে আজকে হচ্ছে
অগাস্টের 15 তারিখ। হুম। টুডে ইজ 15th অগাস্ট। টুডে ইজ 15th অগাস্ট। হুম। তারপর বলছে যে আপনি কোথা থেকে এসেছেন। আপনি একটা নতুন জায়গায় গেলেন, কেউ আপনাকে শুনছে যে আপনি কোথা থেকে এসেছেন। তো এটুকুন ইংলিশ কি হয়? হোয়ার হোয়ার ডু ইউ কাম ফ্রম। আপনি কোথা থেকে এসেছেন, হোয়ার ডু ইউ কাম ফ্রম। তো বলছে আমি রাজশাহী থেকে এসেছি। এটার ইংলিশ কি হবে? আই কাম ফ্রম ফরিদপুর, আই কাম ফ্রম রাজশাহী। আমি রাজশাহী থেকে আসি, অথবা আমি রাজশাহী থেকে এসেছি। আই হ্যাভ কাম ফ্রম রাজশাহী, আই হ্যাভ কাম ফ্রম ফরিদপুর। এটা মনে রাখবো আমরা। ফরিদপুর, রাজশাহী, যে জায়গাটা হোক না কেন, আই হ্যাভ কাম ফ্রম অথবা আই কাম ফ্রম, আমি আসি। এখন সময় কত, এটার ইংলিশ কি হবে? আপনাকে আমি বললাম যে এখন আমেরিকায় সময় কত। এখন সময় কত? হোয়াট টাইম ইজ ইট ইন আমেরিকা, হোয়াট টাইম ইজ ইট ইন ইউএসএ। তো আপনি বলছেন নাও ইট ইজ, এখন হচ্ছে এখানে 9টা 17 বাজে সকাল, তার মানে আমেরিকা এখন 8টা 17 নাকি? আচ্ছা, তো বলতে হবে নাও, নাও ইট ইজ হাফ পাস্ট, বা ইট ইজ নাও ইট ইজ 8:17, 17 মিনিট পাস্ট টু 8। এই সময়গুলো আজকে একটু আমি দেখাবো যে কিভাবে আমরা সময় জানতে চাই এবং সময়ের উত্তর দিতে হয়। 8টা বেজে 15 মিনিট, 8টা বেজে 20 মিনিট। আবার আমাদের কখনো বলার প্রয়োজন পড়ে 8টা বাজতে 20 মিনিট বাকি, 9টা বাজতে 15 মিনিট বাকি। এই কোয়ার্টার ব্যবহার করে, কোয়ার্টার 2, তারপরে পাস 2, সময়ের বিষয়গুলো আমরা একটু দেখবো এখন। তো বলছে যে এখন সময় কত, হোয়াট টাইম ইজ ইট। এখন 11টা বাজে। নাও ইটস হাফ পাস্ট 12, নাও ইট ইজ হাফ পাস্ট 12। দেখেন এই সময়ের ইয়েটা আমরা একটু দেখে আসি ইংলিশ, এটা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে। সময় সম্পর্কে আমরা কিভাবে একে অপরের সাথে কথা বলি, জাস্ট ওয়েট। টাইম। দেখেন সময়টা আমাদেরকে খুবই জানা দরকার। সময়টা পাস্ট মানে হচ্ছে, কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগকে কোয়ার্টার বলি। জাস্ট ওয়েট। ওকে। দেখেন সময় সম্পর্কিত যত প্রশ্ন আমরা এটার মাধ্যমে জানতে পারবো যে যদি কখনো বাঁচতে কম অথবা বাকি বোঝায়, এখনো 15 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে, 5টা বাজতে 10 মিনিট বাকি আছে, 12টা বাজতে 8 মিনিট বাকি আছে। তো এই বাকি থাকলে আমরা টু ব্যবহার করব। প্রথমে মিনিট দিতে হবে, তারপর টু দিতে হবে, তারপর আওয়ার, ঘন্টা দিতে হবে। কি দিতে হবে? প্রথমে মিনিট দিব, তারপর হচ্ছে কি দিব, মিনিটের পরে টু দিতে হবে, টু। এই সূত্রটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে সেই কয় ঘন্টা, সেই কয় ঘন্টা সেটা 10টা বাজতে 5 মিনিট বাকি। ইট ইজ, এই যে 5 মিনিট বাকি, আমি বলেছি প্রথমে মিনিট দিতে হবে তারপর টু। ইট ইজ 5 মিনিটস, ইট ইজ 5 মিনিটস টু 10। 10টা বাজতে 5 মিনিট বাকি। 7টা বাজতে 5 মিনিট বাকি। ইট ইট ইজ 5 মিনিটস টু 7। আপনাকে যদি বলি 11টা বাজতে 15 মিনিট বাকি, তখন কি হবে? 15 মিনিটস টু 11, 11। যদি বলা হয় 3টা বাজতে 9 মিনিট বাকি, তখন কি হবে? 9 মিনিটস। হ্যাঁ। যদি 3 3 PM বা 3 AM, যদি বলা হয় 6টা বাজতে 25 মিনিট বাকি, 6টা বাজতে 25 মিনিট বাকি, 25 মিনিটস টু 6, এই টুটা দিতে হবে। 25 মিনিটস টু 6। 8টা বাজতে 12 মিনিট বাকি, ইট ইজ 12 মিনিটস টু 8, ইট ইজ 12 মিনিটস টু 8। তাহলে এই ধরনের কথা মনে হয় আমাদের ভুল হবে না, যে কখনো কোনো জিনিস বাঁচতে বাকি
এমন বোঝালে কিন্তু প্রথমে মিনিট, তারপর টু, তারপর হচ্ছে ঘন্টা। এটা একটু মনে রাখবো আমরা। আচ্ছা, এখানে আরো কয়েকটা এক্সাম্পল দিয়েছে, যেমন বলছে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, ইট ইজ 10 মিনিটস টু 10। 8টা বাজতে 2 মিনিট বাকি, ইট ইজ 2 মিনিটস টু 8। 2টা বাজতে 5 মিনিট বাকি, ইট ইজ 5 মিনিটস টু 2। পৌনে 10টা বাজে, ইট ইজ কোয়ার্টার টু 10। পৌনে 10টা বেজে, ইট ইজ 15 মিনিটস 10। অর্থাৎ কোনো জিনিস বেজে যখন অতিক্রম হয়ে গেছে, সরি বাজতে এখনো বাকি, তখন আমরা এই টুটা ব্যবহার করব। তখন আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করব। এইবার একটা দেখেন এখানে কি বলছে, সুন্দর একটা কথা। কোয়ার্টার মানে হচ্ছে 4/1 ভাগকে বোঝায় কোয়ার্টার। অর্থাৎ 60 মিনিটের 4/1 ভাগ হলো 15 মিনিট। সুতরাং 15 মিনিটকে এক কোয়ার্টার বলা হয়। 15 মিনিটকে কি বলা হয়? এক কোয়ার্টার বলা হয়। খুব ভালো করে কোয়ার্টার মানে যেমন দেখবেন ফুটবল খেলায় যখন খেলতে খেলতে, বিশ্বকাপ ফুটবল খেলায় প্রথমে 32 দল থাকে, তারপর 16 দল থাকে, তারপর 8 দল, তারপর 4 দল। এই 4 দল যখন থাকে, এটাকে বলা হয় কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার মানে হচ্ছে 4 4 ভাগের যে কোনো একটা ভাগকে কোয়ার্টার বলে। তো 60 মিনিটকে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন, দেখবেন এক এক ভাগে 15 মিনিট করে পড়বে। এই জন্য এটাকে কোয়ার্টার বলা হচ্ছে, বাংলায় বলা হচ্ছে পৌনে। পৌনে, আমরা বলি না পৌনে 11টা বাজে, আমরা বলি যে পৌনে 2টা বাজে। অর্থাৎ এর মানে হচ্ছে পৌনে, আরেকটা হচ্ছে সোয়া। তো পৌনে, আমি আপনাকে যদি বলি পৌনে 11টা, তার মানে 10টা বেজে 45 মিনিট, এখানে 15 মিনিট এখনো বাকি আছে। তো এই ধরনের সময়টাকে, এই 15 মিনিটকে, এই 15 মিনিট যে যে ভাগ, এই একটা ভাগকে কোয়ার্টার বলা হয়। 15 মিনিটকে এক কোয়ার্টার বলা হয়, মনে রাখতে হবে। 15 মিনিটকে কি বলছি আমরা? এক কোয়ার্টার। 12:30, 12:30 বাজে, তখন কিন্তু হাফ পাস্ট দিতে হবে। ইট ইজ 12:30। 12:30 বাজে। 10টা বেজে 10 মিনিট, ইট ইজ 10 মিনিটস টু পাস্ট। ইট ইজ 10 মিনিটস পাস্ট 10। এই যে দেখেন অতিক্রম হয়ে গেলে তখন পাস্ট হবে। 10 মিনিটস পাস্ট 10। 10টা বেজে 10 মিনিট। 2টা বেজে 6 মিনিট, ইট ইজ 6 মিনিটস পাস্ট। 6 মিনিট অতিক্রম হয়ে গেছে, 6 মিনিটস পাস্ট টু 2। এখন সোয়া 10টা বাজে। এই যে 10টা বেজে 15 মিনিট শুয়ে গিয়েছে, টাইমটা অতিক্রম হয়ে গেছে। ইট ইজ কোয়ার্টার পাস্ট 10। এই কোয়ার্টার মানে হচ্ছে এক, কোয়ার্টারে 15 মিনিট। এই যে সোয়া 10টা বাজে, হুম, তাহলে ইট ইজ 15 মিনিটস পাস্ট 10, এটা বলা যায়। অথবা ইট ইজ কোয়ার্টার পাস্ট 10, এখন সোয়া 10টা বাজে। তারপর বলছে এখন সোয়া 11টা বাজে। ইট ইজ, এই দেখেন 15 মিনিটস ব্যবহার করেছে, এখানে কোয়ার্টার দিলেও হবে, 15 মিনিটস দিলেও হবে। ইট ইজ 15 মিনিটস পাস্ট 10, এখন সোয়া 12টা বাজে। দেখবেন এই কথাগুলো আমরা বলতে গেলে প্রায় আটকে যাই, বলতে পারি না। কিন্তু এগুলো আমাদের জানা থাকলে আমরা বলতে পারবো। অতিক্রম হয়ে গেছে, এটা বোঝালে সব জায়গায় দেখেন পাস্ট। এখন সোয়া 12টা বাজে, অর্থ কি? 12টা বেজে 15 মিনিট। তো ইট ইজ কোয়ার্টার পাস্ট 12, অথবা ইট ইজ 15 মিনিটস পাস্ট 12। এখন সোয়া 12টা বাজে। এটা আমরা একটু মনে রাখবো, যে এইভাবে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, বাজতে এখনো কম, তখন টু বোঝাতে হবে। তখন কি দিতে হবে? টু দিতে হবে। দেখেন আরো কয়েকটা রুল এখানে আছে সময় সম্পর্কিত। এই সময়টা আমরা বলতে পারি না, অনেকেই বলি যে 10টা বাজতে 15 মিনিট বাকি, 10টা বাজতে 20 মিনিট বাকি। এই কথাগুলো তখন আমরা প্রায় কিন্তু এখানে থেমে যাই। জাস্ট ওয়েট এ মোমেন্ট। এখন কত বাজে? হোয়াট টাইম ইজ ইট? কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে এখন 10টা বাজে, এখন 10টা বাজতে 15 মিনিট, এখন 10টা বাজতে 12 মিনিট। এই শব্দগুলা কিন্তু আমরা এইভাবে বলতে গিয়ে আটকে যাই। জাস্ট ওয়েট, আমি আর একটু দেখাই। টাইম, সেম টাইম। প্র্যাকটিক্যাল জায়গাটা আসতে হবে। হ্যাঁ, শুধু গ্রামার শিখে কোনো লাভ হয় না। অনেক গ্রামার শিখিয়ে দেখেছি, কিন্তু আসলে কথা বলা হয় না। কথা বলতে গেলে আমাদের কি করতে হবে? কথা বলতে গেলে ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। যে এই যে দেখেন আজকে একটা কনভারসেশন করালাম, কনভারসেশন প্র্যাকটিস না করলে কখনো পারফেক্টলি কথা বলা যায় না। বিভিন্ন রকমের ওয়ার্ড আমাদের সামনে আসে, তখন সেগুলো যদি আমরা বলতে চাই, অবশ্যই আমাদের ওই জায়গাগুলো এখন থেকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গ্রামার, আপনি অনেক গ্রামার জানেন, এতদিন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছেন, গ্রামার তো কোনো শেষ নাই পড়ার, তাই না? কিন্তু আমরা কি করছি? আমরা এই প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে পারিনি। আমরা কখনো নিজেরা এইভাবে চর্চা করিনি। এখন থেকে আমাদের এই প্র্যাকটিক্যাল, যে গ্রামার থাকবে অবশ্যই থাকবে, কিন্তু তারপরও আমাদেরকে
দেখতে হবে যে নিজেরা আমরা কতটা চেষ্টা করতে পারি। নিজেদেরকে মানে এটা হচ্ছে সাইকেল চালানো শেখার মতো। আমি শুধু ট্রেনিং দিলাম যে এইভাবে চাকা ঘোরাতে হয়, এইভাবে এই করতে হয়, তাই করতে হয়, কিন্তু আসল জায়গাটা যদি আমি সাইকেলের উপর যদি না উঠি, আমি যদি সাইকেল চালানোর প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু কখনোই সাইকেল চালানো শেখা যায় না। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি এই যে বিষয়টা দেখালাম, এটার সঙ্গে আরো কয়েকটা বিষয় একটু রিলেটেড আছে, সেটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে আই এম হ্যাভিং টাইম। এই যে একটা পেয়েছি, past tense। মূলত হচ্ছে এখানে দুইটা বিষয় থাকবে। একটা থাকবে হচ্ছে বেজে, 10টা বেজে 10 মিনিট, 10টা বেজে 15 মিনিট। আরেকটা থাকবে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি, 10টা বাজতে 20 মিনিট বাকি, 11টা বাজতে 30 মিনিট বাকি। তো 30 মিনিটকে আমরা হাফ পাস্ট বলে থাকি। আর যদি বাজতে কম বোঝায়, এখনো বাকি আছে, তখন টু বসবে। আর বেজে যখন অতিক্রম হয়ে গেছে, তখন পাস্ট বসবে। 10টা বেজে 10 মিনিট, 10 মিনিট কি হয়েছে, অতিক্রম হয়ে গেছে। 10 মিনিটস পাস্ট, 10 মিনিটস পাস্ট 10। 8টা বেজে 5 মিনিট, 10 মিনিটস পাস্ট 8। 7টা বেজে 12 মিনিট, 7টা বেজে 12 মিনিট। এই মিনিটটাকে সর্বদা আগে দিতে হবে। ইটস 12 মিনিট পাস্ট 7, ইটস 12 মিনিটস পাস্ট, ইটস 12 মিনিট পাস্ট 7। 7টা বেজে 12 মিনিট। তো দেখেন, যদি প্রশ্ন করা হয় যে কয়টা বাজে, দেখবেন আপনার হাতে ঘড়ি নেই, আপনি সময় জানতে চাচ্ছেন, হোয়াট টাইম ইজ ইট। কিন্তু ফরেনাররা কিভাবে বলে, ওরা বলে হচ্ছে টাইম প্লিজ। দেখবেন আপনার দেশে যারা, ওরা কিন্তু এই শব্দটা বলে টাইম প্লিজ। তো আপনি বলছেন ইটস 7 o'clock, ইট 8 o'clock, এখন 7টা বাজে, কিন্তু আপনি বলতে চাচ্ছেন এখন 7টা 10 বাজে। কিভাবে বলবো? ওই 10টাকে সবার প্রথমে আনতে হবে। ইট ইজ 10 মিনিটস টু 7, ইট ইজ 10 মিনিটস টু 7। যদি বলা হয় এটা তো গেল 7টা বেজে 10 মিনিট, কিন্তু যদি এটা বলি যে 7টা বাজতে 10 মিনিট বাকি, তখন কি হবে? ইট ইজ 10 মিনিটস, ইট ইজ 10 মিনিটস টু, টু হলে হচ্ছে বাকি। আর যদি বলা হয় 7টা বেজে 10 মিনিট হয়েছে, ইট ইজ 10 মিনিটস পাস্ট টু 7, টু 7। অর্থাৎ বাকি থাকলে হচ্ছে টু, আর বেজে অতিক্রম হলে পাস্ট। এটুক মনে রাখবেন। আজকের তারিখ কত? হোয়াট ডেট ইজ ইট টুডে? আজকের তারিখ কত? হোয়াট ডেট ইজ ইট টুডে? আজকের তারিখ কত? বলছে আজ জুন মাসের 5 তারিখ, ইটস 5th জুন টুডে। আজ অগস্ট মাসের 15 তারিখ, ইটস 15th অগস্ট, 15th অগস্ট। এখন কোন মাস? আপনাকে বললাম যে এখন জুন মাস না জুলাই মাস না অগস্ট মাস। হোয়াট মান্থ, হোয়াট মান্থ ইজ ইট নাও? তো বলছে এখন জুন মাস। কি বলছে? এখন জুন মাস। তো নাও ইট ইজ জুন, বা অথবা ইট ইজ জুন, এখন জুন মাস। তো এই যে দেখেন, হোয়াট মান্থ ইজ ইট নাও, এখন কোন মাস। এই যে প্রশ্ন করেছে না হোয়াট দ্বারা, কিন্তু আসলে আমরা এখানে উচ্চারণ করছি হচ্ছে হোয়াট। কিন্তু আপনি যখন ফরেনার কারোর সঙ্গে কথা বলবেন, আপনি বুঝতে পারবেন না ওরা কি বলছে। কেন পারবো না? কারণ এই যে আমরা এখানে হট বলছি না, এটা হট হবে না, এটা হবে ওয়াট, ওয়াট। হুম। আমরা যেটা বলি, ওরা কিন্তু সেভাবে ওদের উচ্চারণ গুলা করে না। কেন করে না? কারণ ফরেনাররা কিন্তু ওদের মতো করে একটু স্পেশাল ভাবে এই কথাগুলো উচ্চারণ করে থাকে। ওরা কিন্তু একটু স্পেশাল ভাবে উচ্চারণ করে, হট বলে না। ওরা এটাকে বলে হচ্ছে ওয়াট, ওয়াট। আমরা যেমন হট বলি, ওরা কিন্তু কখনোই হট বলে না। ডাব্লিউএইচ এর উচ্চারণ গুলো আমরা একটু ফুলফিল ভাবে দেখবো, যে আমরা যেটাকে যা বলি ওরা সেটাকে একটু ব্যতিক্রম ভাবে বলে। দেখেন, এই হোয়াটটাকে বলা হচ্ছে ওয়াট। ও, ও, আ, তারপর হচ্ছে ঠ, ওয়াট। হুম। এই হোয়াট মানে হচ্ছে কি, আমরা বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, নো, হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর প্রোনাউন্সিয়েশনটা একটু খেয়াল করবেন। হোয়েন, আমরা বলে থাকি কি হোয়েন, হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, হোয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট, হোয়েন ডু ইউ গো টু স্কুল। আসলে না, এটা হোয়েন কখনোই বলা যাবে না, ওয়েন, ওয়েন। ওয়েন মানে হচ্ছে কখন। তুমি কখন স্কুলে যাও, কি হবে? ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল। তারপর একটা হচ্ছে হয়ার। কি হবে? হয়ার, হয়ার মানে হচ্ছে কোথায়। হয়ার, হয়ার ডু ইউ
হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আপনি কোথায় বাস করেন। হোয়ার ডু ইউ লিভ, এটা আমরা হোয়ার না বলে উচ্চারণটা হবে দেখেন ওয়ার, 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 ওয়ার ডু ইউ লিভ। এটা কিন্তু আমরা এখন থেকে এইভাবে বলবো, ওয়ার ডু ইউ লিভ। তারপর বলছে হোয়াই, আসলে এটা হোয়াই বলবো না, এটা বলবো ওয়াই, ওয়াই, তুমি কেন এটা করেছো। তুমি কেন এটা, দেখবেন আপনি যখন ওদের সাথে কথা বলেন, ফরেনাররা, আমেরিকানরা, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, যারাই রয়েছে ইংরেজিতে কথা বলে, তারা এইভাবে কিন্তু মেইনটেইন করে চলে। আরো দেখেন এখানে কয়েকটা শব্দ দিয়েছি, এখানে প্রোনাউন্সিয়েশনের অনেকগুলো রুল আপনাকে দিয়ে দিচ্ছি। কোন শব্দের শেষে যদি TIAL অথবা CIAL থাকে, তাহলে সেখানে উচ্চারণটা হবে সল, উচ্চারণটা হবে তালব্যস্যা ল, সল। যেমন পোটেনশিয়াল, এটা কিন্তু বলতে হবে পোটেনশল, পোটেনশল মানে হচ্ছে সম্ভাব্য। আমরা অনেক সময় বলি না যে মিল্ক ইজ ভেরি বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ, তো এই বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী, কিন্তু আমরা বলবো বেনিফিশল, বেনিফিশল অর্থাৎ উপকারী। এরপর একটা বলা হচ্ছে আর্টিফিশিয়াল। হুম, আর্টিফিশিয়াল, আমরা বলি না যে এটা আর্টিফিশিয়াল লেদার বা আর্টিফিশিয়াল, কিন্তু এটা আর্টিফিশিয়াল হবে না, এটা হবে হচ্ছে আর্টিফিশাল, আর্টিফিশাল মানে হচ্ছে কৃত্রিম। তারপর বলছে অফিসিয়াল, এটা বলতে হবে অফিসিয়াল, অফিসিয়ালকে কি বলবো, অফিসিয়াল, দাপ্তরিক। তারপর একটা বলছে এসেনশিয়াল, এসেনশিয়াল কিন্তু এটাকে বলবো আমরা ইসেনশল। দেখেন ইসেনশল মানে হচ্ছে অপরিহার্য। ইটস ভেরি ইসেনশল, মনে রাখবেন এই কথাগুলো, এখানে বাংলা দেওয়া আছে, এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন এখন। রেসিডেন্সিয়াল, এটা বলবো রেসিডেন্সল, রেসিডেন্সল আবাসিক। বলা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আবাসিক বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ আ রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, আমরা এরকম বলি রেসিডেন্সিয়াল, কিন্তু বলতে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ আ রেসিডেন্সিয়াল, রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা আবাসিক বিশ্ববিদ্যালয়। এরপর একটা বলছে কনফিডেন্সিয়াল, তো কি বলতে হবে, কনফিডেন্সিয়াল। হুম, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই উচ্চারণগুলো। আচ্ছা, তারপর আরো কয়েকটা রুল একটু দেখি আমরা, আমরা কোথায় কোথায় ভুল বলে থাকি দেখেন। ব্রিটিশ উচ্চারণটা, অ্যাকসেন্টটা যদিও একটু দেখি আমরা, যখন রা, আর, আর বা র সাউন্ড শব্দের শুরুতে থাকে, তখন এই আর এর কিন্তু উচ্চারণ করা যাবে না, আরটা উচ্চারণ করা লাগবে না। যেমন হচ্ছে রেড, এটা কিন্তু অবশ্যই উচ্চারণ হবে, সরি, শব্দের শুরুতে আর থাকলে সেটা উচ্চারণ করা লাগে, যেমন রেড। রিসাইট, রিসাইট মানে কি, আবৃত্তি করা। কিন্তু শব্দের শেষে যদি কখনো আর থাকে, এই আরটা উচ্চারণ করা লাগে না। শব্দের শেষে আর থাকলে আর এর উচ্চারণ করা লাগে না, যেমন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার। এগুলো কিন্তু আমরা আর এর উচ্চারণটা করব না, এটা কি বলবো, ফাদা, ফাদা। এটা দেখবেন ব্রিটিশরা যখন কথা বলে তখন বলে হি ইজ মাই ফাদা, দিস ইজ মাই ফাদা, মিস্টার খরিম ইজ মাই ফাদা। এটাখানে কিন্তু তারা আর এর উচ্চারণটা করে না, খেয়াল করবেন ব্রিটিশদের সঙ্গে যদি কথা বলা হয় কখনো, তারা কিন্তু এটা আর এর উচ্চারণটা করে না। তারপর বলছে আর এর পূর্বে ভাওয়েল, আর এর পূর্বে যদি ভাওয়েল থাকে, এই দেখেন এখানে আর, মর্নিং, সকালবেলা, এই আর এর পূর্বে একটা ভাওয়েল রয়েছে, কি আছে, একটা ভাওয়েল আছে, আর এর পূর্বে ভাওয়েল, এবং আর এর পর কনসোনেন্ট থাকলে তখন আর এর মাঝের উচ্চারণ হবে না। যেমন এটাকে মর্নিং না বলে, এটাকে মর্নিং না বলে মর্নিং, মর্নিং, PART, পার্ট, পার্ট না বলে, যেমন আমি মাস্টার্স প্রথম পার্ট, আমি LLB প্রথম পার্ট, এই পার্ট না, PAT, পার্ট। তো আমরা শুনেছি যে পিটাকে প না বলে আমরা ফ বলবো, ফাট, ফাট। স্যাটারডে বলতে হবে স্যাটারডেই, স্যাটারডেই। এই উচ্চারণগুলো আমাদেরকে খুব করে খেয়াল করতে হবে এখানে। এই যে ফাদার, মাই ফাদার অজ আ ডক্টর, মাই ফাদার অজ আ ডক্টর, যদি কোনো বাক্যের পাশাপাশি দুইটি শব্দ থাকে, আর সাউন্ড থাকলে দ্বিতীয় অংশটির শুরুতে, কনসোনান্ট সাউন্ড থাকলে প্রথম শব্দটির শেষে আর উচ্চারণ হবে না। এগুলো একটু খেয়াল করে দেখবেন, এগুলো দেখলে অ্যাকসেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে শব্দটা দেখেন বলছে যে তিনটা হচ্ছে সাউন্ড অ্যাসপিরিয়েটেড, আর একটা হচ্ছে অ্যানঅ্যাসপিরিয়েটেড, অ্যাসপিরিয়েটেড আর একটা হচ্ছে আনঅ্যাসপিরিয়েটেড। PTK এর উচ্চারণ খ, ঠ, খ এর মতো হলে সেগুলোকে অ্যাসপিরিয়েটেড সাউন্ড বলে।
কারণ এই বর্ণগুলো উচ্চারণের সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস প্রবাহিত হয়। এই তিনটি বর্ণের উচ্চারণ সঠিকভাবে জানলে ইংরেজি ভাষায় প্রায় 70% কথা শুদ্ধভাবে বলা যায়। কয়টি বর্ণ বলেছি? তিনটি বর্ণ। কয়টি বর্ণ বলেছি? তিনটি বর্ণ। তো এই তিনটি বর্ণের উচ্চারণ কিন্তু সঠিকভাবে করতে হবে। কোন তিনটি? পি, টি, কে। আবার বলি, পি, টি, কে। পি কে আমরা কি বলে থাকি? প বলি। কিন্তু আসলে কি প হবে? না। তখন কি হবে? ফ, ফ, ফ। হুম। পি, টি, কে। তো প, এটাকে পি কে আমরা ফ বলবো, টি কে আমরা ঠ বলবো, কে কে আমরা খ বলবো। কে কে আমরা কি বলবো? খ বলবো। এই তিনটে অ্যাসপিরিয়েটেড সাউন্ড একসাথে দেওয়া হলো। পি সাউন্ড কে আমরা ফ এর মতো উচ্চারণ করব, টি কে আমরা ঠ এর মতো উচ্চারণ করব, আর সি কে কিউ কে আমরা খ এর মতো উচ্চারণ করব। যেমন দেখেন, পেন্সিল। আপনি আপনার বাচ্চার জন্য একটা পেন্সিল কিনতে গেছেন, দোকানে গিয়ে বলছেন, প্লিজ গিভ মি এ পেন্সিল, প্লিজ গিভ মি এ পেন্সিল। আসলে এটা পেন্সিল হবে না, এটা হবে ফেনসল, ফেনসল। তারপর আমরা যেমন বলি, হোয়াট টাইম ইজ ইট। আসলে এটা কি টাইম হবে? এটা টাইম হবে না, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। তারপর বলছে কুইন, কুইন, কুইন মানে হচ্ছে রানী, এটাকে বলবো কুইন, কুইন, কুইন। আজকেই ঠিক এইভাবে বলবেন, দেখবেন কথাটা, এই যে আমেরিকান যারা থাকে তাই না, যারা সাদা চামড়ার ইংরেজ, এরা কি করে জানেন? এই ভাষাটা হচ্ছে খুব দ্রুত ডেলিভারি দেয় মুখ থেকে সেন্টেন্স গুলা, যার কারণে আমরা কিন্তু বুঝতে পারি না, যার কারণে আমরা কিন্তু বুঝতে পারি না যে কি বলে চলে যাচ্ছে। আর আরেকটা কারণ হচ্ছে, ওরা এই পেন্সিলকে যদি ফেনসল বলে, আপনি কখনো বুঝতে পারবেন? পারবেন না। পেন্সিলকে ফেনসল বললে আপনি বুঝতে পারবেন না, পেনকে যদি ফেন বলে আপনি বুঝতে পারবেন না। পার্টি, আমরা বলি না, আই এম গোয়িং টু জয়েন আ পার্টি, মাই বার্থডে পার্টি। ওরা কি বলে জানেন? ফার্টি, পার্টি। হুম। তারপর টেক, এই টেকটাকে বলে ঠেক। কিং, কিংটাকে বলা হচ্ছে খিং। তো এইভাবে কিন্তু আমাদের মুখের জড়তাটা কাটাতে হবে। মুখের জড়তা কাটাতে গেলে কি করতে হবে? আপনাকে প্রচুর পরিমাণে কথা বলতে হবে। এই কথা না বললে কিন্তু মুখের জড়তা কখনো যাবে না। দেখেন, এইভাবে আমাদের জড়তাটা প্র্যাকটিস করতে হয়। আমি একটু দেখাই। এই বাক্যগুলো আপনি পর পর পড়ে ফেলবেন। এখানে ঠিক যা দেওয়া আছে, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। এগুলো দ্রুত পড়েন, দেখবেন মুখের জড়তা চলে যাবে। 30টা বাক্য দিয়েছি, সবগুলা গো দিয়ে। স্টার্ট নাও। আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল। হুম। ক্যান ইউ হেয়ার মি? হুম। I go to school, don't I go to school? He goes to school. He doesn't go to school. Does he go to school? Doesn't he go to school? I went to school. হুম। আই ওয়েন্ট টু স্কুল, আই ডিডেন্ট গো টু স্কুল। Go to school. Did I go to school? Didn't I go to school? I go to school. I won't go to school. Will I go to school? Won't I go to school? বাংলাটাও একটু মনে রাখতে হবে। ওন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না? আই এম গোয়িং টু স্কুল। না আমি স্কুলে যাচ্ছি। আমি নট গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি না। এম আই গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যাচ্ছি? এম আই নট গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যাচ্ছি না। আই ওয়াজ গোয়িং টু স্কুল? আমি স্কুলে যাচ্ছিলাম। আই ওয়াজ নট, আই ওয়াজ Go to নট। স্কুল? আমি কি স্কুলে যাচ্ছিলাম না। I will be going to school. আমি স্কুলে যেতে থাকবো। I want to be going to school. আমি স্কুলে যেতে থাকবো না। Will I be going to school? আমি কি স্কুলে যেতে থাকবো। Want I be going to school? আমি কি স্কুলে যেতে থাকবো না। I have gone to school. আমি স্কুলে গিয়েছি। I have not gone to school. আমি স্কুলে যাইনি। Have I gone to school? আমি কি স্কুলে গিয়েছি। Haven't I gone to school? আমি কি gone to school? সে স্কুলে যায়নি। Has he gone to school? সে কি স্কুলে গিয়েছে। Hasn't he gone to school? সে কি স্কুলে যায়নি। He had gone to school. সে স্কুলে গিয়েছিল। He hadn't gone to school. সে স্কুলে যায়নি। সে স্কুলে যায়নি। হি হ্যাড গন টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড নট গন টু স্কুল। তারপর? হুম,
হি উইল হ্যাভ গট টু স্কুল, সে স্কুলে থাকবে। হুম। 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 এই বাক্যগুলো কোন টেন্সের ভিতরে পড়ে তাহলে? হি উইল হ্যাভ গন টু স্কুল, হি ওয়ন্ট হ্যাভ গন টু স্কুল। এগুলো কিসের ভিতরে পড়বে? ফিউচার, ফিউচার পারফেক্ট। তারপর এবার মডালে চলে এসেছি, আই ক্যান, এই সেই গো ভার্বটা কিন্তু ঠিকই আছে, আই ক্যান। হুম। আমি কি যেতে পারি? আমি কি যেতে পারি না? কুড। আমি যেতে পারতাম। I couldn't go, আমি যেতে পারতাম না। Could I go, আমি কি যেতে পারতাম? Couldn't I go, আমি কি যেতে পারতাম না? I may go to school today, আমি আজ স্কুলে যেতে পারি। I may not go to school today, আমি আজ স্কুলে নাও যেতে পারি। May I go to school today, আমি কি আজ স্কুলে যেতে পারি? May I not go to school today, আমি কি আজ স্কুলে যেতে পারি না? আই মাস্ট। Go to school, আমি অবশ্যই স্কুলে যাব। I must go to school, আমি স্কুলে যাব না। Must I go to school, আমি কি স্কুলে যাব? Must I not go to school, আমি স্কুলে যাব না। I shall go to school, আমি স্কুলে যাব। I shall not go to school, আমি স্কুলে যাব না। Shall I go to school, আমি কি স্কুলে যাব? Shall I not go to school, আমি কি স্কুলে যাব না? আই শুড। I should go to school, আমার স্কুলে যাওয়া উচিত। I shouldn't go to school, আমার স্কুলে যাওয়া উচিত না। Should I go to school, আমার কি স্কুলে যাওয়া উচিত? Shouldn't I go to school, আমার কি স্কুলে যাওয়া উচিত না? I would go to school, আমি স্কুলে যেতাম। I wouldn't go to school, আমি স্কুলে যেতাম না। Would I go to school, আমি কি স্কুলে যেতাম? Wouldn't I go to school, আমি কি স্কুলে যেতাম না? উডেন্ট আই গো টু স্কুল, আই নিড টু গো টু স্কুল। I need not to go to school, আমার স্কুলে যাওয়ার দরকার নাই। Need I go to school, আমার কি স্কুলে যাওয়া দরকার? Didn't I go to school, আমার কি স্কুলে যাওয়া দরকার না? I am to go to school, আমার স্কুলে যেতে হয়। I'm not go to school, আমার স্কুলে যেতে হয় না। Am I go to school, আমাকে কি স্কুলে যেতে হয়? Am I not to go to school, আমাকে স্কুলে যেতে হয় না। তারপর দেয়ার আর টু গো টু স্কুল এভরিডে, এটা আই ওয়াজ টু গো টু অফিস এভরিডে। I wanted to go to office every day, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো না। Was I go to office every day, আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো না? যেতে হতো। Wasn't I go to office every day, আমাকে কি প্রতিদিন স্কুলে যেতে হতো না? I have to go to the office today, আমাকে আজ অফিসে যেতে হবে। I don't have to go to office today, আমাকে আজ অফিসে যেতে হবে না। Do I have to go to office every day, আমাকে কি আজ অফিসে যেতে হবে? Don't I have to go to office every day, আমার কি আজ অফিসে যেতে হবে না? He ডোন্ট has আই to হ্যাভ go to টু, হি হ্যাজ office টু গো every টু অফিস টুডে, তাকে আজ অফিসে যেতে হবে। আচ্ছা, তারপর দেখেন এখানে আরো দিয়েছি শেষে, ডাজেন্ট হি হ্যাভ টু গো টু অফিস টুডে। day, আমাকে গতকাল অফিসে যেতে হয়েছিল। I didn't have to go to office yesterday, আমাকে গতকাল অফিসে যেতে হয়নি। Did I have to go to office yesterday, গতকাল কি আমাকে অফিসে যেতে হয়েছিল? Didn't I have to go to office yesterday, গতকাল কি আমাকে অফিসে যেতে হয়নি? দেখেন তাহলে এই যে বাক্যগুলো, প্রত্যেকটা বাক্যে কিন্তু গো চলে এসেছে। কি আসছে? গো। আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। আই মাস্ট নট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব না। মাস্ট আই গো টু স্কুল, এই যে বারবার আমরা গো ব্যবহার করছি, কি বলছি বলেন? গো। এখন এই গো এর পরিবর্তে এখানে আপনি একটা ভার্ব আনবেন, ইট। ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, প্লে মানে খেলা করা। যে কোনো একটা ভার্ব দিয়ে আপনি এই 30টা বাক্য করবেন। যেমন আই মাস্ট গো টু স্কুল, আপনি যদি রাইট ভার্ব দিয়ে লেখেন আই মাস্ট রাইট এ লেটার। আপনি যদি ইট ভার্ব দিয়ে লেখেন আই মাস্ট ইট রাইস, আমি অবশ্যই ভাত খাবো। আমি অবশ্যই ভাত খাবো না, আই মাস্ট নট ইট রাইস। তারপর বলছে আমি কি স্কুলে যাব? মাস্ট আই গো টু স্কুল, আপনি বলবেন আমি কি অবশ্যই ভাত খাবো? মাস্ট আই ইট রাইস, মাস্ট আই ইট রাইস। বুঝতে পেরেছেন? এই বাক্যগুলো এইভাবে নতুন নতুন ভার্ব দিয়ে এখানে একটু করবেন, করে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাবেন যদি সময় থাকে হাতে। যেমন আই গো টু স্কুল, এখানে লিখবেন গো বাদ দিয়ে, এখানে আপনি নতুন একটা ভার্ব আনবেন, আই রাইট এ লেটার, আই প্লে ফুটবল, যে কোনো একটা প্লে দিয়ে করেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না? ডোন্ট আই প্লে ফুটবল।
হুম। এইভাবে প্র্যাকটিস করেন, দেখবেন অল্প সময়ের ভিতরে আপনি নিজের ভিতরে একটা হিউজ পরিবর্তন দেখতে পারবেন। হুম। এইভাবে এখান থেকে 30টা বাক্য গো বাদ দিয়ে অন্য কোনো ভার্ব এনে বাক্যগুলো কমপ্লিট করতে হবে। আর ইউ অ্যাগ্রি উইথ মি? ইয়েস। তাহলে এই বাক্যগুলো এইভাবে এখন থেকে একটু প্র্যাকটিস করবেন। আর যে কোনো একটা বিষয়ের উপর একটু প্রেজেন্টেশন দিতে হবে, এখানে কোনো টপিকস আমি নির্ধারণ করে দিব না। আপনার যে বিষয় ভালো লাগে, মাই সেলফ হতে পারে, মাই মাদার হতে পারে, মাই ফাদার হতে পারে, মাই কান্ট্রি হতে পারে, হুম, ইওর ফেভারিট হবি হতে পারে, ইওর ফেভারিট গেম হতে পারে, এর যে কোনো একটা বিষয়ের উপরে প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে আমাদের, ঠিক আছে?